চলুন আজকে আপনাদের সাথে করে নিয়ে যাই বাবাধাম দেওঘর, যেখানে রয়েছে 12 জ্যোতির্লিঙ্গের অন্যতম জ্যোতির্লিঙ্গ বৈদ্যনাথ। কুইক দর্শন আপনারা কিভাবে করবেন, কতক্ষণ সময় লাগে, ক্লক টাওয়ারের কাছে একদম বাজেটের মধ্যে কোন হোটেলে থাকতে পারবেন, দেওঘরের বিখ্যাত প্যারা কোন দোকান থেকে কিনবেন যাতে টেস্ট হয় খুবই ভালো, এছাড়া দেওঘরে আর কি কি সাইট সিন স্পট রয়েছে, তপোবন ট্রেকের অভিজ্ঞতা আমাদের কেমন, সবটাই ডিটেলসে শেয়ার করব। এক কথায় বলতে গেলে দেওঘরের কমপ্লিট গাইড। ওহো, তার সাথে শপিংও কিন্তু থাকবে। তাহলে চলুন শুরু করি আজকের ভিডিও। চলুন তাহলে আমরা আমাদের দেওঘর ভ্রমণ শুরু করি স্বয়ং বাবা বৈদ্যনাথের আশীর্বাদ নিয়েই। এখন আমাদের হোটেল থেকে বাবা বৈদ্যনাথ ধাম একদমই ওয়াকিং ডিস্টেন্স, 500 মিটার থেকে 700 মিটার। এখান থেকে আমরা যাব বৈদ্যনাথ ধাম, যেটা হচ্ছে 12 জ্যোতির্লিঙ্গের অন্যতম জ্যোতির্লিঙ্গ। বাবা বৈদ্যনাথ ধামে পুজো দিয়ে তারপরে আমরা বাকি সাইট সিইং স্পট গুলো কভার করবো। চলুন তাহলে দেওঘর ভ্রমণ শুরু করা যাক। প্রথমেই আপনাদের দেখিয়ে রাখি দেওঘরে আমরা কোন হোটেলে উঠেছি। এই যে দেখতে পাচ্ছেন চক এরিয়া, বা যেটাকে বলা হয় ক্লক টাওয়ার এরিয়া। ক্লক টাওয়ারের একদম সামনেই আপনারা দেখতে পাবেন এই সাদা রঙের একটা বিল্ডিং, এটা হচ্ছে হোটেল যাত্রিক। এখানেই আমরা থাকবো, হোটেল যাত্রিক। চলুন এবার আপনাদের হোটেলের ট্যুর, তার সাথে রুম ট্যুরও দিয়ে নিই। একদম এন্ট্রি করেই দেখতে পাবেন খুব সুন্দর সুন্দর ওয়াল ডেকর রয়েছে, আর এটা হচ্ছে ওয়েটিং এরিয়া রিসেপশনের সামনে, যেখানে আপনারা ওয়েট করতে পারেন, খুব সুন্দর ডেকোরেটেড। আর এই হচ্ছে রিসেপশন এরিয়া। হোটেলটিতে লিফটের ফেসিলিটিও রয়েছে। সব থেকে প্লাস পয়েন্ট হচ্ছে লোকেশন, একেবারে প্রাইম লোকেশনে। আমাদের রুম অ্যালট হয়েছিল ফার্স্ট ফ্লোরে। ফার্স্ট ফ্লোরে কিন্তু আপনাকে সিঁড়ি দিয়েই উঠতে হবে, ফার্স্ট ফ্লোরে লিফট নেই। এই যে রুম নাম্বার 11, এখানেই আমরা থাকবো। এই আপনারা একটা বেড দেখতে পাবেন, আর এখানে বালিশ, তারপর কম্বল দেয়া আছে। এই রকম মোটামুটি রুমের সেটআপ দেখিয়ে দিচ্ছি। ইলেকট্রিক কেটেল দিয়েছে, আর এইদিকে একটা ড্রেসিং ইউনিট মতো রয়েছে, ছোট টিভি রয়েছে, এখানে আমরা লাগেজগুলো এনে রেখেছি। আর এই হচ্ছে ওয়াশরুম। আমাদের রুম ট্যারিফ পড়েছে পার নাইট এই ডাবল বেডরুমের জন্য 1000 টাকা করে। চলুন এবার মন্দিরের উদ্দেশ্যে যাওয়া যাক। জয় বাবা বৈদ্যনাথ। যেটা বললাম, হোটেলটা একেবারে প্রাইম লোকেশনে, মন্দির তো মাত্র হাঁটা পথের দূরত্ব, একটুখানি হেঁটেই আমরা পৌঁছে গেলাম মন্দিরের কাছাকাছি। আর মন্দির যাওয়ার পথে আপনারা কিন্তু অনেক এইরকম প্যারার দোকান দেখতে পাবেন, সেখান থেকে প্যারা প্রসাদ কিনে নিতে পারেন। আমরাও সেই রকমই একটা দোকান থেকে পুজোর সামগ্রী কিনে নিলাম, আর জুতোটাও সেখানে রেখে দিলাম। এই যে দোকানটাও আপনাদের দেখিয়ে রাখছি। আর এখান থেকে আমরা এই পান্ডাকেও ঠিক করে নিয়েছি, উনি আমাদের পুজোর সমস্ত ব্যবস্থা করে দিয়েছেন। আমরা এখান থেকে একটা পান্ডা ঠিক করে নিলাম, উনি আমাদের সমস্ত পুজো টুজো করিয়ে দেবেন। আর উনি বললেন এখানে আপনারা চাইলে জেনারেল লাইনও দিতে পারেন। আর একটা আছে কুইক দর্শন। কুইক দর্শনের জন্য পার পার্সন 300 রুপিস করে লাগে কুইক দর্শনে। সেই অনুযায়ী তো আমরা যদি দেখি যে জেনারেল লাইন কম, তাহলে জেনারেল লাইনে দেবো। আর যদি দেখি যে জেনারেল লাইনে বেশি ভিড় রয়েছে, তাহলে আমরা কুইক দর্শনটা করে নেব। আর এখান থেকে আমরা দুটো করে প্যারা কিনে নিলাম। তারপরে যাওয়ার পথে তো আমরা মানে ফুল এসব পেয়েই যাবো, ফুল বেলপাতা, সেটা কিনে নিয়ে গিয়ে পুজো দেবো। চলুন তাহলে যাওয়া যাক। বদ্রীনাথ মন্দিরের প্রথম দর্শন পাওয়া যাচ্ছে পঞ্চসুর, দেখুন একদম এইখান থেকে প্রথম দর্শন পাওয়া যাচ্ছে। আমরা সেদিন কিন্তু কুইক দর্শনই করেছিলাম, পার পার্সন 300 করে। তার জন্য একটা কার্ড দিতে হয়, যেটা পান্ডা দাদা আমাদের দিয়ে দিয়েছিলেন। এই যে দেখছেন, এটাই হচ্ছে কুইক দর্শন কার্ড। পূজার ডালা নিয়ে নিয়েছি, এবার যাবো, গিয়ে পুজো দেবো। অনেকটাই লাইন পড়েছে। লাইনটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে যে কুইক দর্শনের জন্য একটু আগে গিয়ে আমাদের একটা কার্ড দিয়ে দিয়েছে, সেই কার্ডটা দেখাতে হবে। মেট্রো স্টেশনে যেমন কার্ড পাঞ্চ করতে হয়, এখানেও এক্স্যাক্টলি সেম সিস্টেম। আপনারা যারা প্রথমবার আসছেন তাদের জন্য আমি ডিটেলসে দেখিয়ে দিচ্ছি। এই যে ভিড়টা দেখছেন, এটা কিন্তু কুইক দর্শনের ভিড়। দেখুন একবার পুরো লাইনটা ঘুরিয়ে আপনাদের দেখিয়ে দিই। রেলিং করা আছে, তারপর পুরোটা ঘুরে ওই যে দেখছেন ওপর দিয়ে লাইনটা গিয়ে তারপরে মন্দিরের দিকে যেতে হবে। কুইক দর্শনে যদি এতটা সময় লাগে, তাহলে বুঝতে পারছেন জেনারেল লাইনে কতটা ভিড় হবে। টোটাল দর্শন করতে আমাদের সেদিন সময় লেগেছিল প্রায় 2 ঘন্টা। আর আমরা গেছিলাম রবিবার, সোমবার গেলে হয়তো আরেকটু বেশি ভিড় হয়। যাই হোক, ভিড়ের কথা বাদ দিই, এবার আপনাদের মন্দিরটা দেখিয়ে রাখি।
দেওঘরে কিন্তু দেখতে পাচ্ছেন পার্বতী মন্দিরের সাথে বাবা বৈদ্যনাথের মন্দির এরকম ধাগা দিয়ে পুরো বাঁধা রয়েছে। আর যদি আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করেন তাহলে মন্দিরের চূড়ায় একজনকে দেখতে পাবেন যিনি এই ধাগাগুলো বাঁধছেন। পান্ডা দাদার নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে রাখলাম, আপনারা গেলে যোগাযোগ করে নিতে পারেন। আমাদের খুব ভালোভাবে ওনারা পুজো করিয়ে দিয়েছিলেন। ब्रह्मणे द्वितीय प्रारार्धे श्री श्वेतवारः कल्पे वैवस्वतः मन मंतरे अष्टाविंशति तमे कलियुगे कली। গর্ভগৃহে আমি আর ভিডিওগ্রাফি করিনি, বাবা বৈদ্যনাথের একটা ছবি আপনাদের জন্য দেখিয়ে রাখলাম, আপনারাও আমার ভিডিওর মাধ্যমে দর্শন করে নিন। খুব ভালোভাবে বাবা বৈদ্যনাথের দর্শন হয়ে গেছে। গর্ভগৃহে প্রচন্ড ভিড় ছিল, কিন্তু ভালোভাবে মানে ভগবানকে স্পর্শ করে প্রণাম করে পুজো দেওয়া হয়ে গেছে। এবার এই মন্দির চত্বরে আরো অনেকগুলো মন্দির আছে, পার্বতী মন্দির আছে, মা বগলা মন্দির আছে, সরস্বতী মন্দির আছে। আমরা এবার পার্বতী মন্দিরে গিয়ে পার্বতী মায়ের দর্শন করব। পুজো দেওয়া হয়ে গেছে, দর্শনও হয়ে গেছে। এবার আমরা একটু কচুরি তরকারি খাবো, সকাল থেকে কিছু খাইনি পুজো দেবো বলে। এবার এই মন্দিরের রাস্তাতেই যাওয়ার পথে অনেক প্যারার দোকানও আপনারা দেখতে পাবেন, প্লাস অনেক কচুরির দোকান আছে, রাবড়ি বিক্রি হচ্ছে। এখানে আমরা একটা মিষ্টির দোকান দেখলাম। মন্দিরের কাছাকাছি চামারি শাহ মিষ্টান্ন ভাণ্ডার বলে এই যে মিষ্টির দোকানটা রয়েছে, তার পাশের একটা দোকান থেকেই সেদিন আমরা খেয়েছিলাম গরম গরম কচুরি। তার সাথে দেখতে পাচ্ছেন গুড়ের রসগোল্লাও কিন্তু রয়েছে। দেখুন, পুজো দিয়ে বেরিয়ে আপনারা কচুরি তো খেতেই পারেন, কিন্তু দেওঘরের একটা ফেমাস ব্রেকফাস্ট রয়েছে, সেটা হচ্ছে দই চিড়ে। তার উপরে ওনারা একটু রাবড়ি দিয়ে দেন, কখনো গুড় দেন, কখনো চিনি দেন। মানে দই চিড়ে যেটা খাই আমরা বেঙ্গলে ওটা খেয়ে থাকি, কিন্তু এখানকার চিড়েগুলো না একটু বড় বড়, একটু পাতলা, অন্যরকম দেখতে। তা আপনাদের যে কচুরির দোকানটা দেখালাম তার পাশেই দেখছি একটা মিষ্টির দোকান রয়েছে, ওখানে খুব ভালো দেখছি দই বিক্রি হচ্ছে। আর অনেকে এখানে বসে দই চিড়ে চিনি দিয়ে হোক বা রাবড়ি দিয়ে হোক সেটাও খাচ্ছে। সুতরাং আপনারা দেওঘরে এসে যদি দেওঘরের অথেন্টিক ব্রেকফাস্ট ট্রাই করতে চান, তাহলে এখানকার দই চিড়ে উইথ রাবড়ি কিন্তু ট্রাই করতে পারেন। বলে এইখানে আমরা দেখছিলাম যে এই ধরনের পাওয়া যাচ্ছে, এইরকম দই পাওয়া যাচ্ছে। ভাইয়া ये भी दही है क्या? কেসার দহি। আচ্ছা। আর এখানে দেখুন এরকম চিড়ে রয়েছে, কিন্তু এটা দেখতে পাচ্ছেন কত ছোট্ট ছোট্ট এই চিড়েগুলো। আবার 70 টাকায় 1 প্লেট, সবকিছু দিয়ে আপনাকে দেবে 1 প্লেট। অনেকে এখানে বসেও খাচ্ছে দই চিড়ে। পুরঞ্জয় এখানে নিয়েছে শুধু দই, তাই তো? শুধু দই নিয়েছো, ভালো খেতে দইটা। দই কেউ একা খাবে? আমি ভিডিও করছি সেই সুযোগে দই তো নিয়েছে, কিন্তু আমি যে দেখতে পেয়েছি আমিও কিন্তু দইতে ভাগ বসিয়েছিলাম। প্যারাগলি যেই আমরা পেরিয়ে এলাম, তারপরেই দেখছি পরপর অনেক চুড়ির দোকান, ব্যাঙ্গেলস পাওয়া যাচ্ছে। পরপর পরপর অনেক ব্যাঙ্গেলস এর দোকান রয়েছে। এখানেও রয়েছে বিভিন্ন ধরনের গ্লাস ব্যাঙ্গেলস পাওয়া যাচ্ছে, স্টোন সেটিং পাওয়া যাচ্ছে, এই ধরনের পাওয়া যাচ্ছে। পেয়ে যাবেন অনেক অনেক এই ধরনের ব্যাঙ্গেলস এর দোকান আপনারা দেখতে পাবেন। ধরনের পাওয়া যায় না লাক ব্যাঙ্গেলস, সেই রকম এখানেও পাওয়া যাচ্ছে দেখছি। এবার আরও একটা ইউনিক জিনিস দেখাই। তিলের নাড়ু তো খেয়েছেন, কিন্তু তিল দিয়ে তৈরি এরকম জিনিস কি দেখেছেন? তিলটাকে পিটিয়ে পিটিয়ে পুরো বাটির শেপ দেওয়া হচ্ছে, তারপরে এর মাঝে ভরা হবে প্যারা, তারপরে এরকম প্যাকেট করে বিক্রি করা হবে সেটা। দাদা বলছেন এটার মধ্যে প্যারা দেওয়া থাকে, দিয়ে তারপরে হচ্ছে এইরকম হয় কি তিলকুট। আচ্ছা, বোঝা গেল। এগুলো দেখার জন্য কিন্তু লোকাল মার্কেট আপনাদের এক্সপ্লোর করতে হবে, তাই না? নতুন নতুন জায়গায় এই জিনিসটা আমি নতুন দেখলাম। এখানে অনেক তিলের আইটেম এই ধরনের পাওয়া যাচ্ছে, এরকম আমি কিন্তু অন্য কোথাও দেখিনি। দেন তিলের যে নাড়ু সে তো সব জায়গাতেই পাওয়া যায়, বাট এই তিলকুট জিনিসটা আই থিঙ্ক দেওঘর স্পেশাল। আর এইভাবেই মার্কেট এক্সপ্লোর করতে করতে আমরা ফিরে এলাম হোটেলে। পুজো দিয়ে হোটেলে ঢুকে একটু ফ্রেশ হয়ে নিয়েছে, এখন আমরা সবাই মিলে যাচ্ছি লাঞ্চ করতে। এবার সবার আজকে ইচ্ছা একটু বাঙালি খাবার খাবে, একটু মাছ ভাত খাবে, বা কেউ কেউ নিরামিষও খাবে, যা দেখা যাবে যেরকম। তা আমাদের যে হোটেল রয়েছে মানে হোটেল ইয়াত্রী, তার থেকে একটু এগিয়ে আমরা একটা হোটেল পেয়েছি, ওখানে বাঙালি মাছ ভাত সবই পাওয়া যায়। তা আমরা ভাবছি সবাই মিলে সেখানেই যাব। তবে আমি আজকে মেবি ভেজই খাবো, দেখা যাক ভেজে কি কি অপশন আছে। টাওয়ার চক থেকে এগিয়েই রয়েছে আমাদের হোটেল ইয়াত্রী। সেখান থেকে আরো টুয়ার্ডস আমরা এদিকে এগিয়ে যাচ্ছি।
আর দল বেঁধে আমরা সবাই চললাম বাঙালি খাবারের খোঁজে। তবে বেশি দূর যেতে হয়নি, আমাদের হোটেল থেকে একটু এগিয়েই ভেদা ইন নামের এই রেস্টুরেন্টটা আমাদের চোখে পড়লো, যেটা নাকি বাঙালি খাবারের একমাত্র ঠিকানা। দেখা যাক কেমন হয়। কিন্তু অ্যাম্বিয়েন্স কিন্তু খুবই ভালো ছিল, দেখতে পাচ্ছেন পুরো কাঁসার গ্লাস জাগ সব দেওয়া রয়েছে। একটা বড় টেবিলে আমরা সবাই মিলে বসে পড়েছি। তবে বলে রাখি এখানে কিন্তু কোনো থালি সিস্টেম নেই, সবই আলা কার্টে। তো আমরা কি কি অর্ডার করেছিলাম সেটা এবার আপনাদের দেখিয়ে রাখি। আমরা নিয়েছিলাম ডাল, ফুলকপির তরকারি, আলু পোস্ত, ফ্রেঞ্চ ফ্রাই, ভাত, আর তার সাথে মাছ বা চিকেন যে যেমন নিয়েছিল। খাবার এক্সপিরিয়েন্স মোটামুটি আমাদের ভালোই। আচ্ছা, আপনাদের এখানে বলে রাখি আমরা কিন্তু দেওঘরে ছিলাম 2 দিন। তবে এর আগে কিন্তু আমরা বোধগয়া আর রাজগীরও গেছিলাম। সেই ভিডিওটা না দেখে থাকলে অবশ্যই ভিডিওটা দেখে নেবেন, আমি কমেন্ট সেকশনে লিঙ্ক দিয়ে রাখলাম। তখন বাজে 8টা, আর ক্লক টাওয়ারে ঢং ঢং করে 8টার ঘন্টা পড়তে শুরু করলো। আর এই ক্লক টাওয়ার এরিয়াতেই আপনারা কিন্তু শপিংয়েরও অনেক জায়গা পাবেন। এরকম ছোট ছোট স্টল দেখতে পাবেন যারা বিভিন্ন ধরনের জ্যাকেটস বিক্রি করছে। আমি যেমন দেখতেই পাচ্ছেন শপিং ভালোবাসি, এসেই একটা ডেনিম জ্যাকেট পছন্দ হয়ে গেছে। তবে পুরঞ্জয় কোনো রকমে ইন্টারেস্টেড নেই, তাই ও চলে গেল চা খেতে। আমিও গিয়ে 1 কাপ চা নিয়ে নিলাম। সন্ধ্যেবেলা রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি দেওঘরের যে ক্লক টাওয়ার এরিয়াটা রয়েছে সেটা এক্সপ্লোর করতে, তার সাথে বাড়ির জন্য প্যারাও কিনবো। আর এখন 8টা বাজে, 8টার ঘন্টা পড়লো ঢং ঢং করে। মার্কেটটা এখন পুরো জমজমাট, ফুচকা বিক্রি হচ্ছে, চাট বিক্রি হচ্ছে, সুইট কর্ন রয়েছে। আমরা চা দিয়েই শুরু করলাম। আর এখানটা যারা শপিং ভালোবাসেন তাদেরও বেশ ভালো লাগবে। মানে এখন যেহেতু উইন্টার, বিভিন্ন ধরনের জ্যাকেট সোয়েটার বিক্রি হচ্ছে দেখছি। আর আমি যতটাই শপিং ভালোবাসি, পুরঞ্জয় ঠিকই তার এগেনস্টে, না না কিছু কিনতে হবে না বলে এগিয়ে যাচ্ছে, আর আমি প্রত্যেকটা দোকানেই দাঁড়িয়ে পড়ছি। তা এখন যাবো প্যারা কিনতে, আর সাথে সাথে দেখতে দেখতে যাবো ওই লেনে আরো কি কি দোকান রয়েছে। তবে ক্লক টাওয়ার থেকে বেশি দূর এগোয়নি, পরের স্টলেই দাঁড়িয়ে পড়েছি। দেখতে পাচ্ছেন 100 টাকায় কি সুন্দর ফারি গ্লাভসগুলো বিক্রি হচ্ছে। যারা শপিং ভালোবাসেন তারা আমার সাথে রিলেট করতে পারবেন যে বেড়াতে গিয়েও কিন্তু আমরা শপিং করি। যে টুপি রয়েছে এখানে প্রচুর, চাদরের অপশনস রয়েছে, সোয়েটার রয়েছে, অনেক কার্ডিগান টাইপস। অ্যান্ড আমি কিন্তু খালি হাতে চাইনি, দেখে শুনে ওই দোকান থেকে আমি পিঙ্ক কালারের গ্লাভসটা নিয়েই নিয়েছি। হাই, তাকাও, শুধু ভটভট ভটভট করে এগিয়ে যাচ্ছে। তারপর আমরা চলে এসেছি শিবম প্যারা ভান্ডার। দেওঘর এসেছি তো সবার জন্য তো প্যারা নিয়ে যেতে হবে, এখান থেকেই আমরা কিনবো প্যারা। রয়েছে 80। ये क्या कितने का है? ये 380। अच्छा, টেস্ট করে দেখছি। 380 টা দাদা দিলেন। ভাও কত? वो वाला पेड़ा दीजिए, भाव 360 वाला कत? मीठा ज्यादा वाला ना, दाम लेस ना मीठा ज्यादा। বাহ, ভাও কত? এটা 360 টা। और एक आता है मलाई पेड़ा। দেখলাম প্যারা এইভাবে তৈরি হচ্ছে, দাদা তৈরি করছেন। এই দোকান থেকে আমরা প্যারা কিনে নিলাম, খুবই ভালো প্যারা রয়েছে, ভ্যারাইটিও রয়েছে। পেরা ভান্ডার। প্রথমে তো ভেবেছিলাম মাত্র 500 গ্রাম নেব, তারপর এত ভালো লেগেছে 500 500 করে 3বার, মানে 1.5 কিলো নেওয়া হয়ে গেছে এই দোকান থেকে। শিবম প্যারা ভান্ডার বেশ ভালো, দু রকম আছে, 360 380, মানে আরো দু রকমও আছে, 480 আছে, 500 এর ওপরও একটা আছে। আমরা 380 টা নিয়েছি, বেশ ভালো খেতে। দোকানের নামটা আপনাদের আবারও দেখিয়ে রাখছি, দেওঘরের বড় বাজারে শিবম প্যারা ভান্ডার। সুতরাং আপনারা দেওঘর গেলে অবশ্যই এই দোকান থেকে প্যারা কিনতে পারেন, প্যারাগুলো জাস্ট অসাধারণ। মেনলি কেনার ছিল প্যারা, সেটা কেনা হয়ে গেছে বড় বাজার শিবম প্যারা ভান্ডার থেকে। বেশ ভালো প্যারাগুলো, মানে একদম টাটকা তৈরি করছে। সুতরাং আপনারা যদি দেওঘরে আসেন অবশ্যই তো প্যারা কিনবেন, বাড়ির জন্য নিয়ে যাবেন। শিবম প্যারা ভান্ডারের প্যারা কিনতে পারেন, বেশ ভালো টেস্ট। এখানে এরকম মালাই দুধ বিক্রি হচ্ছে, তা এরকম কুলার করে দিচ্ছে, এরকম 30 টাকায় 1 গ্লাস। তা পুরঞ্জয় নিচ্ছে, আমি তো নেওয়া এরকম দুধ খেতে পারি না, তাই আমি নিচ্ছি না। আর এই রকম দুধ রাবড়ি এসব দেখে আমার তো লিটারেলি বেনারসের কথা মনে পড়ে যাচ্ছিল। বেনারসেও কিন্তু এই রকম থাকে, দুধ বিক্রি হয়, রাবড়ি বিক্রি হয়।
হ্যাঁ, আমারও ভালো লাগে খেতে সুইট কর্ন চাট। কাল থেকে দেখে রেখেছি, দাদাকে বলে গেছি কালকে এসে খাবো। মার্কেট এক্সপ্লোর করা তো হয়ে গেছে, এবার ভাবছি যে ডিনারটা প্যাক করে নিয়ে যাব, হোটেলে বসেই খাবো। তা আমি তো ভেজই খাচ্ছি, একদম ক্লক টাওয়ারের পাশে একটা রেস্টুরেন্ট পেয়েছি, এখান থেকে ভাবছি ভেজ চাউমিন আর চিলি মাশরুম নিয়ে নিই। একেবারে প্যাক করে নিয়ে যাচ্ছি, হোটেল রুমে বসে খাওয়া যাবে। ক্লক টাওয়ারের পাশেই রয়েছে এই দোকানটা। চাউমিন মনে হয় 150 আর চিলি মাশরুম হচ্ছে 290, মোস্ট প্রবাবলি 290। হোটেল কামধেনু পিওর ভেজ রেস্টুরেন্ট সিন্স 1956 একদম ক্লক টাওয়ারের পাশেই রয়েছে। আর আপনাদের কি বলবো, চাউমিন আর চিলি মাশরুমটা এত ভালো টেস্ট হয়েছিল, কলকাতাতেও এত ভালো ভেজ চাউমিন আর চিলি মাশরুম আমি খাইনি। এই রেস্টুরেন্টটা হাইলি রেকমেন্ড রইল। তাহলে চলুন আজকের দিনটা এখানেই শেষ করি। তবে ভিডিওটা এখানে শেষ না, আপনাদের সাথে দেখা হবে আবার কালকে সকালে, যখন আমরা যাব দেওঘরে সাইট সিন করতে। টাটা উইথ মাই নিউ গ্লাভস, এই কালারটাই কিনেছি। হ্যালো এভরিওয়ান, আজ নেক্সট ডে, অলসো দ্য লাস্ট ডে অফ দ্য ট্রিপ। আমরা দেওঘরের হোটেলে চেক আউট করে বেরিয়ে যাচ্ছি। যাওয়ার পথে আমরা 3টে সাইট সিন কভার করব দেওঘরের। নলাক্ষা টেম্পল, তপোবন আর ত্রিকুট পাহাড় দেখে ব্যাক টু কলকাতা। এই হচ্ছে আজকের প্ল্যান। চলুন ভিডিওটা আপনারা দেখতে থাকুন। আর ট্রিপ শুরুর সময় যতটাই আনন্দ হয়, ট্রিপ শেষ হয়ে গেলে মন খারাপ হয়ে যায়। যাই হোক, চলুন শুরু করি আজকের জার্নি। এখন হোটেলে আমরা চেক আউট করে নিয়েছি, এবার যাচ্ছি সাইট সিইং গুলো কমপ্লিট করে একদম ডিরেক্ট কলকাতা। লাস্ট বারের মতো আপনাদের দেওঘরের ক্লক টাওয়ারটা দেখিয়ে দিলাম। চলে এসেছে আমরা প্রথমেই দেওঘরের নলাক্ষা মন্দির দেখতে। জানেন কি এই মন্দিরের নাম নলাক্ষা কেন হয়েছিল? কারণ এই মন্দিরটি তৈরি করার সময় খরচ হয়েছিল প্রায় 9 লক্ষ টাকা। আর তৈরি করেছিলেন এই মন্দিরটা কলকাতার রানী চারুশীলা। আর এই মন্দিরে রাধা কৃষ্ণ পূজিত হন। রাধা কৃষ্ণর মূর্তি রয়েছে, আপনারা দেখতে পাবেন রাধা কৃষ্ণের বিগ্রহ রয়েছে। আর মন্দিরের টাইমটাও আপনাদের বলে রাখছি, 12টার সময় কিন্তু মন্দিরটা বন্ধ হয়ে যায়। সেই টাইমটা মাথায় রেখে আসবেন। খুব সুন্দর কারুকার্য, আর মন্দিরটা অনেকটা কিন্তু আমাদের বেলুড় মঠের সাথে সিমিলারিটি রয়েছে, মানে স্ট্রাকচারের সিমিলারিটি রয়েছে বেলুড় মঠের সাথে। নলাক্ষা মন্দিরের একদম বাইরেই দেখছি এত সুন্দর সুন্দর লোহার কড়াই, তারপরে আদা থেতো করা, বিশেষ করে লোহার জিনিসগুলো খুব ভালো পাওয়া যাচ্ছে একদম কম দামেই। আমি একটা এখান থেকে কড়াই নিয়েছি 100 টাকা মাত্র। দেখুন পুরো মানে লোহার কড়াই রয়েছে। দাদা বললেন এটা আপনারা গ্যাসেও যেমন বসাতে পারবেন, আবার ইন্ডাকশনেও কাজ করবে, মাত্র 100 টাকা দাম। বিভিন্ন সাইজে রয়েছে কড়াইগুলো, বিভিন্ন সাইজে রয়েছে। খুব সুন্দর সুন্দর লোহার জিনিস খুব ভালো পাওয়া যাচ্ছে, এখানেই তৈরি হয় বলে। ঝাঁসি কি রানী লক্ষ্মীবাই, যুদ্ধ করতে রেডি আমি। হেভি জিনিস কিন্তু একদম, দেখো কুইন কুইন ফিল আছে একদম হাতে নিয়ে, পুরো ভারী আছে ভালোই। চলুন এবার যাওয়া যাক দেওঘরে আমাদের পরবর্তী সাইট সিইং স্পট তপোবন পাহাড়ের উদ্দেশ্যে। এই যে এটাই হচ্ছে তপোবন পাহাড়। তপোবন কথাটার মানেই হচ্ছে কি তপস্যার বন, অর্থাৎ ফরেস্ট অফ মেডিটেশন। শোনা যায় অনেক মুনি ঋষিরা আগে এখানে তপস্যা করেছিলেন। এমনকি এও কথিত আছে যে শ্রী বালানন্দ ব্রহ্মচারীর সাথে ঋষি বাল্মীকিও নাকি এখানে এসেছিলেন তপস্যা করতে। এই তপোবন পাহাড়ে অনেকগুলো গুহা রয়েছে, অনেকগুলো মন্দিরও রয়েছে। আপনারা সরাসরি গাড়ি নিয়ে এখানে চলে আসতে পারবেন। 4 হুইলারের পার্কিং চার্জ হচ্ছে 50 টাকা। চাইলে আপনারা গাইডও নিতে পারেন, আমরা ভাবছি একজন গাইড নেব। ওনার চার্জ মোস্ট প্রবাবলি 150 কি 200 টাকা। চলুন তাহলে যাওয়া যাক তপোবন হিল দেখতে। আমি আপনাদের বলবো দেওঘর গেলে অবশ্যই আপনারা তপোবন যাবেন, আর একজন গাইডও নিয়ে নেবেন, এতে আপনাদের সুবিধা হবে। আর এই যে মন্দিরটা দেখতে পাচ্ছেন, রাবণের তপস্যায় তুষ্ট হয়ে শিব ঠাকুর এখানেই রাবণকে দর্শন দিয়েছিলেন। ভিতরে আপনারা শিবলিঙ্গ দেখতে পাবেন। চলুন ভগবানের আশীর্বাদ নিয়ে এবার ট্রেকটা শুরু করা যাক। তপোবন ট্রেক কী যে অ্যাডভেঞ্চারাস, আপনাদের কি বলবো, পুরো ভিডিওটা দেখতে থাকুন তাহলেই আপনারা বুঝতে পারবেন। ফার্স্টের ট্রেলটা তো খুবই ইজি, সিঁড়ি সিঁড়ি করা আছে, ইজিলি আপনারা সিঁড়ি দিয়ে উপরে যেতে পারবেন।
কোনো রকমই অসুবিধা হবে না। এই যে দেখতে পাচ্ছেন, আর নেচারও কিন্তু এখানে খুব সুন্দর। এই যে দেখছেন রেলিং করা আছে, সিঁড়ি করা আছে, কারণ যে কোনো কেউই সীতা চাতাল অবধি ইজিলি আপনারা উঠে যেতে পারবেন সিঁড়ি দিয়ে, কোনো অসুবিধা হবে না। কিন্তু তারপরেই শুরু হবে আসল অ্যাডভেঞ্চার। কোনোই অসুবিধা হবে না, পুরো রাস্তাতেই সিঁড়ি করা প্লাস রেলিং দেওয়া। তবে দেখতে পাচ্ছেন পাথরের ওপর কারা বসে আছে, তাই হাতে খাবার দাবার থাকলে এনাদের থেকে কিন্তু একটু সাবধান। চলে এসেছি তপোবন পাহাড়ের ভিউ পয়েন্টে। এখান থেকে এত সুন্দর ভিউ আসছে। আর জানেন কি, এই জায়গাটাকে বলা হয় সীতা চাতাল, কারণ বনবাস যাওয়ার সময় মা সীতা এখানে বিশ্রাম নিয়েছিলেন। সীতা চাতাল থেকে আপনারা পুরো জায়গাটার একটা খুব সুন্দর এরিয়াল ভিউ পাবেন। আর যেমন বললাম, সীতা চাতাল অবধি কিন্তু ইজি ট্রেক, সিঁড়ি করা আছে, হ্যাঁ অনেকগুলো সিঁড়ি, কিন্তু স্টেপগুলো নিচু নিচু, কোনো অসুবিধাই নেই, ইজিলি আপনারা এত অবধি আসবেন। আর দেওঘর গেলে যেটা বললাম, অবশ্যই তপোবন পাহাড় ভিজিট করবেন, খুব সুন্দর ভিউ। তবে এবার তো আসল জিনিস শুরু হবে। এই যে দাদা দেখাচ্ছেন, এখান থেকে আমরা যাব হনুমান মন্দির। আর এবার কিন্তু পুরো রাস্তাটাই এরকম পাথরের ওপর দিয়ে ট্রেক করে যেতে হবে, কোনো সেরকম রুট নেই। আর খালি পায়ে যেতে হবে, কারণ মোজা পরে গেলে কিন্তু স্লিপ করার চান্স থাকে। আর মন্দির যেহেতু, জুতো পরে তো যাওয়া যাবে না। চলুন তাহলে যাওয়া যাক, পুরো জার্নিটাই দেখতে থাকুন। দাদা আগে আগে যাচ্ছেন, পুরো আমাদের রাস্তা গাইড করে দিচ্ছেন যে কোন জায়গা দিয়ে যেতে হবে। খুবই সাবধানে, কখনো এরকম পাথরের ওপর দিয়ে নিচে নামতে হবে, কখনো গুহার ভেতর ঢুকতে হবে। দেখতে থাকুন, এত অ্যাডভেঞ্চারাস ট্রেক কি বলবো। একদম গাইড দাদাকে নেওয়ায় আমাদের সুবিধাই হয়েছে। আমরা তো না হয় রাস্তাটা চিনতামও না কোন দিক দিয়ে যেতে হবে না হবে, সুতরাং আপনারা যদি তপোবনে আসেন তাহলে অবশ্যই একজন গাইড নিয়ে নেবেন। এখানটা আবার জঙ্গল, দাদা বলছেন জঙ্গল পেরিয়ে যাব, তারপর আবার পাহাড়, তারপর আবার গুহা। नीचे चल के आप लोग देखिएगा थोड़ा जो कटिंग करके सीढ़ी बना रही थी। सब देवतारा मिसे केना हनुमान जी के पठालो कोनो देवता के सामर्थ्य ছিল না, কিনা শক্তি দিয়ে তোড়ফোড় করে রাবণের সাধারণটা বিঘ্ন করে দিল। তাহলে মা সীতা পরীক্ষা চলেন। আস্তে আস্তে পুরো এখান দিয়ে একটা এলাম পুরো স্টিফ। सब देखो जो फटा है, यही मंदिर को देखना बाबू। এখান দিয়ে রাস্তা দিয়ে যেতে হবে। হনুমানজির মেন মন্দির আছে এটা। अरे पंचमुखी सरस्वती चलो 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 जाओ। हर से लाग में दुर्गा काम बन में बुझलेন না হিন্দি মন্দির কথা বলবেন দেখো গুহার ভেতর এটাই হচ্ছে হনুমানজির মন্দির। প্রচলিত লোককথা অনুযায়ী হনুমানজি এখানে নাকি পাথরকে আড়াআড়িভাবে ভাগ করে দিয়েছিলেন। গ্রামবাসীদের এটাও বিশ্বাস, মনস্কামনা বলে এখানে ধাগা বাঁধলে 180 দিনের মধ্যে নাকি সেই মনস্কামনা পূর্ণ হয়। ভবন ট্রেকটা দারুণ, আমি সত্যি এক্সপেক্ট করিনি। মানে ওখান দিয়ে তো এলাম, এখানে পুরো পাথরের ওপর দিয়ে দিয়ে আসতে হচ্ছে, কোনো সিঁড়ি টিড়ি কিচ্ছু করা নেই। দারুণ দারুণ। দারুণ এক্সপিরিয়েন্স, তপোবন মাস্ট ভিজিট। এত সুন্দর এক্সপিরিয়েন্স, পুরো গুহার মধ্যে দিয়ে এমন ট্রেকিং রোড। বডি ফিটনেস কতটা আছে সেটা বোঝা যাবে, আমাদের যে বডি ফিটনেস মাইনাসে রান করছে সেটাও বুঝতে পারলাম। নিউ ইয়ারে যেটা ঠিক করতে হবে সেটা হচ্ছে বডি ফিটনেসটাকে বাড়াতে হবে। ও বাপ রে বাপ, দারুণ দারুণ। তপোবন ঘোরা আমাদের হয়ে গেছে, এবার আমাদের প্ল্যান অনুযায়ী তো ছিল তপোবন থেকে আমরা যাব ত্রিকুট পাহাড় দেখতে। তবে এখানে শুনলাম ত্রিকুট পাহাড়ের যে রোপওয়েটা সেটা নাকি এখন বন্ধ আছে। মানে কয়েক বছর আগে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, তারপর থেকে রোপওয়েটা বন্ধ আছে। তাই ভাবলাম আর ত্রিকুট পাহাড় গিয়ে লাভ নেই, একেবারেই ডিরেক্ট ব্যাক টু হোম। ট্রিপের শুরুতে যতটা এক্সাইটমেন্ট থাকে, মানে শেষ হয়ে গেলে যেন মন খারাপ হয়ে যায়। যাই হোক, উই উইল হ্যাভ টু ওয়ার্ক হার্ড and we will plan another trip very soon. কি তাই তো? Yes. তা ভালো লাগলে কি করতে হবে? Like, share and subscribe. সাবস্ক্রাইব। টাটা।